দর্শক, গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নোত্তরে স্বাগত জানাচ্ছি। আমি রনি রেজা। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি অভিনেতা, চিত্রনাট্যকার ও নির্দেশক আশিস খন্দকারকে। স্বাগতম আশিস ভাই। স্বাগতম। প্রথমে আমরা শুনতে চাই আপনার বর্তমান ব্যস্ততা, কাজ নিয়ে। কি নিয়ে ব্যস্ততা আছে? আসলে বেসিক্যালি কোনো পরিকল্পনা ধরে ধরে এগিয়ে যাওয়া, এটা আমি যাই না। এটা তো সময়ের উপর ছেড়ে দিতে হয়। হুম হুম। সময় যেভাবে পারমিট করে আমি সেটাকেই ফলো আপ করি। তবে আমার উদ্দেশ্য, মোটিভ, গোল, অবজেক্টিভ থাকে। হ্যাঁ, এই মুহূর্তে কি কাজ করছেন আপনি? আমরা জানি আপনি থিয়েটারে কাজ করেন, মূলত থিয়েটার কর্মী হিসেবেই আপনার বেশ সুখ্যাতি রয়েছে। এর বাইরে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এই মুহূর্তে কি নিয়ে কাজ করছেন আসলে? এই মুহূর্তে আমি অপেক্ষামান জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা ডিক্লেয়ার করা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে। আমি অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত যে একটা কষ্টের একটা স্বীকারোক্তি সিস্টেম আমাকে দিচ্ছে, যাতে আমি অনেকটা আনন্দিত, মানে অনেকটা নিশ্চুপ, প্রাইসলেস। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনার অভিজ্ঞতার জায়গা থেকে যদি শুনতে চাই, আপনার যে শুরুটা ছিল সেখান থেকে আজ পর্যন্ত যে চলচ্চিত্রের বা নাট্যাঙ্গনের যে পরিবর্তন, পরিবর্ধন, এই ব্যাপারে যদি আপনি বলতেন আপনার চোখে দেখা। আচ্ছা, ডিভাইসের লাইফ হয়ে গেছে না এখন, মানে যেটা এক ধরনের আ- অলঙ্করণ হচ্ছে অনেক ভাবনা চিন্তা করে। একজন ফিল্ম মেকার হয়ে যায় ক্ষণেক তরে, আচ্ছা। একজন অভিনেতা হয়ে যায় ক্ষণিক তরে। তো সব কিছুই ঘটছে একটা আনসার্টেনিটির ভিতরে। হ্যাঁ, তো অবস্থা যেটা হচ্ছে যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমরা সেই রকমভাবে অ্যাক্ট করার চেষ্টা করছি। এই যা। আমি যদি আরেকটু নির্দিষ্ট করে জানতে চাই, বর্তমান সময়ে বাংলাদেশে চলচ্চিত্রের কাজ হচ্ছে, নাট্যাঙ্গনে কাজ হচ্ছে, থিয়েটারের কাজ হচ্ছে। কোন জায়গাটাকে আপনি এগিয়ে রাখবেন এই ৩ ফরম্যাটের মধ্যে? আমার কাছে বড় জায়গাটা হচ্ছে থিয়েটার কিংবা ফিল্ম। এগুলোকে অনেকটা ফর্মের দিক থেকে আপনি আলাদা করে দেখতে পারেন, কিন্তু কার্যত বিষয়টা কি তাহলে? বিষয়টা হচ্ছে মানুষকে নিয়ে তো না। আমার কাছে মানুষ হচ্ছে একটা সাইকোফিজিক অ্যাপারেটাস। আচ্ছা। এই অ্যাপারেটাসের যে কার্যকরণ প্রক্রিয়া, হুম হুম সেই প্রক্রিয়া বা কন্টেন্ট, হুম। এটা কিভাবে আপনি সাজিয়ে নিচ্ছেন, কিংবা বিশ্ব বিশ্ব থিয়েটার, বিশ্ব ফিল্ম, তার যে চরিত্র, সেই মতো আপনি এগোতে পারছেন কিনা, এটা তো অনেকটাই বিচার্য বিষয়। আচ্ছা। খালি বললেই তো হবে না যে আমি গ্লোবাল। আপনি গ্লোবাল হইলেই হবে না, কিন্তু আপনার কার্যত কাজকর্মের ভিতরে ওই ব্যাপারটা থাকতে হবে যে ইউ আর গ্লোবালাইজড ইন এ ওয়ে। আমরা একসময় দেখেছি বাংলাদেশের যে সিনেমা বা বাংলাদেশের নাটককে মানে ব্যাপক পরিচিতি ছিল, এবং যদি বলি পশ্চিমবঙ্গে বা অন্য অন্য দেশেও বাংলাদেশের নাটক সিনেমাকে অনুকরণ করা হতো। এখন এসে আমরা কি উল্টোটা দেখছি? মানে বাংলাদেশের চলচ্চিত্র কি সেইভাবে এগিয়েছে আপনার মনে হয়? আচ্ছা, এগিয়ে যাওয়ার ব্যাপারটা সময়ের হাতে ছেড়ে দিলে হয় না? না, সময় তো একটা সময় পারও হয়েছে। সময়ের হাতে ছেড়েই তো আমরা এসে পর্যালোচনাটা করছি। সময়ের পরিমাপেই যদি আপনি বলেন। আমার মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড যেরকম জায়গায় পৃথিবী চলছে, পৃথিবী যেরকম একটা টেকনোলজি, প্রযুক্তির ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক ওই রকম গতিশীলতা আমরা বোধহয় পাইনি। এটা স্বীকার করতেই হবে। আপনি প্রযুক্তির কথা বলছেন, এই জায়গাটায় আমাদের যে ল্যাকিংস আছে, সেটি আপনি বলতেই পারেন। সেটি যদি আমরা আলাদা রেখেও বলি যে বাংলাদেশের সিনেমা, যে গল্প, যে প্লেস, এই জায়গাটায় আপনি কতটুকুন মানে
নিজস্বতা খুঁজে পান এখন? নিজস্বতা অবশ্যই আছে, কারণ এটা একটা পার্টিকুলার কালচার, ভিতর থেকে কাজ হয়। অতএব এটার সম্ভাবনাকে আপনার উড়িয়ে দেওয়া যাবে না। আচ্ছা। আপনাকে প্রতি মুহূর্তে ভাবতে হবে এটা অত্যন্ত সম্ভাবনাময়। না, সেই ভাবনার মধ্যেই আমরা আটকে থাকবো, নাকি আমরা ফলো দেখতে চাই? যেমন যদি বলি যে আমরা কিছু কিছু সিনেমার সংবাদপত্রের মাধ্যমে, গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পারি যে প্রচার করছে যে থাইল্যান্ডে শ্যুট হয়েছে, বিভিন্ন দেশে শ্যুট হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখি যে না, সেটি পিরোজপুরে বা দেশের অন্য একটি জায়গায়। এই যে যে একটি মানে দর্শকের সঙ্গে যে একটা আড়াল আড়াল খেলা, এইটা কেন? দর্শকের সঙ্গে আড়াল আড়াল খেলা না, বলেন দর্শকের সাথে চিটিংবাজি। আচ্ছা, আচ্ছা। আমার মনে হয় সেটা এখন কোন ক্ষেত্রে হয়েছে না হয়েছে আমি জানি না। ফিল্ম হতেই পারে যে এমনভাবে পিকচারাইজ হলো যেটা হয়তো একটা ঘরের ভিতরে, কিন্তু ওটাকে পুরোটাই মনে হয় যেন একটা নিউ ইয়র্ক শহরের একটা জানালা, তাই না? এটা ব্যাপারটা তা নয়। ফিল্ম তো নিজেই একটা ক্রাফটসম্যান আর্ট, একটা ইলেকট্রনিক আর্ট। সেটাকে রিকনস্ট্রাকশন করতে হয়, কখনো কখনো অনেক ধরনের রূপ লাভ করে। আর কতটা কে কীভাবে করছে এই বিষয়ে আলোচনার চেয়ে আমার মনে হয় যে আমাদের সামগ্রিকভাবে আমরা ফিল্ম বলি আর থিয়েটার বলি, তাকে যেভাবে আমরা অনেক শব্দ বলছি, হ্যাঁ, বাক্য বলছি, কিংবা আমি এটা করেছি, এটা হবে, এটা যেটা আমাদের আগের পূর্বপুরুষেরা করতো, যে আমার দাদা এটা ছিল, এটা ছিল, ওটা ছিল। কিন্তু তোমার দাদা এখনকার কী অবস্থায় আছে? এই যে তোমার দাদা, আমি এই তোমার দাদা কী অবস্থায় আছে, তোমার পরিস্থিতিটা কী অবস্থায় আছে, সেটা তো সময়ের ব্যাপার। সময় আসলে নির্ধারণ করে দেয় আমি কোথায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমাদের যদি বলি, আমাদের চলচ্চিত্রাঙ্গনে বা সংস্কৃতিতে নিজস্ব স্বর তৈরি হয়েছে বলে মনে করেন কি? পার্টিকুলারাইজেশন ওটা তো একটা ব্যাপার, কিন্তু আপনি পৃথিবীর সব ঘরের মতো ঘর হতে পেরেছেন কিনা সেটাও একটা ব্যাপার। কম্প্যারিজম অফ আর্ট, এটা থাকতেই পারে। আপনার দেশ যদি ক্ষুধার ভিতর হয়, তাহলে আপনার আর্টটাও ক্ষুধা হয়। হ্যাঁ, এটা হচ্ছে বাংলায় কী যেন বলে একটা কথা আছে না, যেমন তোমার ভুঁই নিরান তেমন তোমার শাক বিরান, এইরকম আর কি। আমাদের নিজস্ব স্বর তৈরির ব্যাপারে বলছিলেন। সক্রিয়তা, হ্যাঁ, সক্রিয়তা। আমাদের সক্রিয়তা, স্বকীয়তা। এটা কি বলে বাংলা? স্বকীয়তা, সক্রিয়তা, নিজস্বতা। নিজস্বতা, অরিজিনালিটি, রাইট। যেই তো না, এই মৌলিকত্বর জায়গাটা আপনি অনুসন্ধান করছেন এই শেষ পর্যায়ে যখন পৃথিবী আওলায় গেছে। আমি বলি যে পৃথিবী একটা গতি তৈরি হয়েছে মাত্র, এখন ওই গতির অর্থ কী সেটা একটা বড় বিষয়। আমাদের দেখতে হবে যে আমরা কি গতি তৈরি করেছি অর্থহীন গতি, অর্থবোধক গতি। আচ্ছা, আমরা যদি থিয়েটার নিয়ে কথা বলি, আমরা এখন প্রযুক্তির সময়েও আমরা থিয়েটারের খুব যে নামকরা যে নাটকগুলো রয়েছে বা যেগুলো মানুষ দেখতে আগ্রহী, সেগুলোকে আমরা ইউটিউবে বা ভার্চুয়াল মাধ্যমে খুব বেশি পাই না। শুধু থিয়েটারেই পেতে হয়। আমার পরে একটা অবসরে দেখতে ইচ্ছে হলো, এই সুযোগটা নেই। এই জায়গাটা নিয়ে কাজ করা দরকার বলে মনে করেন কিনা? অনেক কষ্টকর প্রশ্ন। মানে আমরা এখন কি হয় যে প্রেজেন্টার এবং হোস্ট এবং গেস্ট দুজনেই আমরা অ্যাক্টিং করি। আসল যে সত্য কথাগুলো আমাদের বলা উচিত আমরা কিন্তু বলতে পারি না। এখানে অনেক ধরনের সেন্সর অফ লাইফ আছে। আচ্ছা। আপনি অ্যাজ এ সেন্সরবিহীনভাবে খুব আমাকে একটা মারাত্মক ধরনের প্রশ্ন এবং সেই রকম মারাত্মক উত্তর দেওয়া, এটা কিন্তু কষ্টকর হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, অতএব প্রশ্নগুলো হয় কি এক ধরনের
তথাকথিত লিবারালিজম, এটাকে আমরা অনুসন্ধান করি। আচ্ছা, তাই নয় কি? আপনি দেখেন, ভাবে চিন্তা করে দেখেন, আপনি প্রতিটা প্রশ্নই করার আগে আপনি ভাবছেন থিঙ্ক অ্যান্ড ডু, থিঙ্ক অ্যান্ড ডু। আমিও ভাবছি থিঙ্ক অ্যান্ড ডু, কিন্তু খোলামেলা আলোচনা আমরা বাক্যে বলছি, কিন্তু খোলামেলা আমরা আলোচনা করতে পারছি না। না কেন? এখন তো খোলামেলা আলোচনায় কোনো বাধা নেই। এটা কি আপনি মনে করেন? আমি মনে করি বাক স্বাধীনতা আছে, আমরা কথা বলতে পারছি। হ্যাঁ, সেটা বইয়ের পাতায় আছে, আচ্ছা, কিন্তু সিস্টেমে কিন্তু এটা নাই যে আমি খোলামেলা কথা বলতে পারি, আমি স্বাধীনভাবে চলতে পারি। কেন? আপনি কি সাম্প্রতিক কোনো এক্সাম্পল দেখাতে পারবেন যে কথা বলার কারণে কোনো অসুবিধা হয়েছে বা না, না, কথা বলা তো কথা হচ্ছে, কথা অনেক কিছুই হচ্ছে। আপনি তো আপনার ডিভাইস খুললেই দেখেন খালি কথা, 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 এ হচ্ছে। এটা তো আসলে কথা বলার তো কথা হবে না, কথার মতো কথা হতে হবে। আমরা প্রসঙ্গে আসি। বর্তমান সংস্কৃতি অঙ্গন নিয়ে আ নানা সংকট নানা সময় তৈরি হয়েছে। বিশেষ করে ২৪ জুলাই অভ্যুত্থানের পরে আ কালচারাল ফ্যাসিস্ট বলতে একটি টার্ম আমরা ব্যাপকতা পেয়েছে, আমরা শুনি। এই বিষয়ে যদি আপনি বলতেন। সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনার এই প্রশ্নের উত্তর এটা। আচ্ছা, এটার উত্তর হচ্ছে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। কেউ যদি ভাবে আজকে আমি মুই কি হনুরে চিন্তা করে এগোতে থাকে, তাহলে হবে না। আসলে আমি কে, এটা হচ্ছে পরবর্তী সময় বলে দেবে। আমি কে, আপনি কে, এটা হচ্ছে ডাইলিমা। পরবর্তীর তো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। যদি বলি আমরা যেটাকে বর্তমানে বসে আছি, এটিও অতীতে পরবর্তী ছিল। আপনি জীবনকে ৩ ভাগে ভাগ করলে তো চলবে না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এছাড়া যেটা যেটা সার্বজনীন হয়, সার্বজনীন একটা জায়গায় যায়, সেটাকে আলোকিত করার জন্য আপনি কি করছেন? আজকে যা ধরেন বহুত বড় একটা জায়গা পেয়ে গেল, হ্যাঁ, সেটা আগামী ৫ বছর পর ওটা গিয়ে পরিত্যক্ত ঘোষণা হতে পারে। অতএব আমি এটাই শঙ্কিত বেশি, যে আমি কি আদতে টিকছি, আমি কি আদতে অ্যালাইভ অ্যালাইভ, না আমি একটা সময়ের খেলা মাত্র। না, এই যে কালচারাল ফ্যাসিস্টের যে কথাগুলো বলা হচ্ছে, এর তো কোনো সংস্কৃতি কর্মীর দায়ও রয়েছে এখানে। আপনি মনে করেন কিনা? আমরা কিন্তু দায়টা হচ্ছে কখনো চেতন, আর কোনোটা হচ্ছে অবচেতন, হুম, হুম, কোনোটা হচ্ছে পলিটিক্যালাইজড। হিসাব কিতাব করে আমি একটা ট্রামের ভিতরে পড়ে গেলাম। হুম, সেটা অ্যাজ এ আর্টিস্ট আমি হতে যাব কেন? অ্যাজ এ আর্টিস্ট আমি যেটা মনে করি, আমার অবশ্যই ব্যক্তি স্বাধীনতা আছে, ব্যক্তির রাইটস আছে, এবং সেই মতন করে আমি আচরণ করি। আচরণ হচ্ছে বাক্যবিন্যাসও হতে পারে, হ্যাঁ। না, সামগ্রিক মিলেই আপনি আ মানে কিছু আর্টিস্টের আচরণে ফ্যাসিজম কালচার দেখেন কিনা? না, কখন কোন আচরণ হয়ে যায় এটা তো আপনি ডিভাইস খুললেই দেখতে পাবেন। না, আপনার দৃষ্টিতে কি? এবং আমার দৃষ্টিতে যা চলছে তা চলছে, যা চলার কথা ছিল তাই চলছে। আচ্ছা, এটি চলবার কথা ছিল। আচ্ছা, যদি বলি আপনারা যারা অভিনেতা রয়েছেন, তাদেরকে আমরা টেলিভিশনের পর্দায় দেখি, স্ক্রিনে দেখি। আপনারা কিন্তু অনেকাংশে অনুকরণীয়। সে জায়গাটায় আপনাদের জীবনযাপন একটু পার্থক্য বা একটু সচেতন হওয়া দরকার বলে মনে করেন কিনা? অবশ্যই জীবন খুব সীমাবদ্ধ এখানে। এখানে আর্টিস্ট একটা খুব আপনার, ওটা কি বলে বাংলায় বলি আর কি, উপরে প্রদত্ত নিচে ব্যাখ্যা দেওয়া আছে, এইরকম একটা ভাষায় কথা বলতে হয়। উপরে উপরে প্রদত্ত, নিচে প্রদত্ত, একটা উপরে উল্লেখিত, নিচে প্রদত্ত একটা ল্যাঙ্গুয়েজের ভিতর দিয়ে জীবন চলে। আচ্ছা, না হলে এখানে জীবনে কনফ্লিক্ট হয়। আপনি বারবার ওই একটা জায়গায় ফেরত যাচ্ছেন।
আপনি যে বাক স্বাধীনতার কথা কথা বলছেন, সেটা হচ্ছে আপেক্ষিক। আচ্ছা, আমরা নানা সময় দেখেছি যে সংস্কৃতির মধ্যেও রাজনীতি ঢুকে যাওয়া বা রাজনৈতিক সংস্কৃতি কর্মীদেরও রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হওয়া আমরা দেখেছি। এই জায়গাটা যদি আপনি একটু পরিষ্কার করতেন যে আসলে রাজনীতির প্রভাব পড়ে নাকি সংস্কৃতি কর্মীরা রাজনীতিতে গিয়ে ঢুকে যায়? হোল লাইফ ইজ এ পলিটিক্যাল। ওকে। অতএব আপনাকে এইভাবে দেখলে হবে না, আপনাকে দেখতে হবে যে লাইফ, হিউম্যান বিইং ইজ একটা পলিটিক্যাল অবজেক্ট। তো তাকে নিয়ে খেলা হবে, এ বলটা ছুড়বে, ও বলটা ছুড়বে, এই তো জীবনের খেলা। জীবন মানেই হচ্ছে পলিটিক্যাল। এটা আপনাকে খালি একতরফাভাবে দেখলে হবে না। লাইফ আসলে একটা রাজনৈতিক উৎস। এখন রাজনীতির উৎস মানে কমিউনিজমের উৎস, সোশ্যালিজমের উৎস, হ্যাঁ, ক্যাপিটালিজমের উৎস, এভাবে দেখলে হবে না। লাইফ ওভারঅল হচ্ছে স্রোতস্বিনী মতো, অনেকটা বহতা নদী, বহতা নদী। না, কিন্তু এই যে আমরা অভিনেতাদের অভিনেত্রীদের আমরা দেখে যাই, বিগত দিনেও দেখেছি যে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া, রাজনৈতিক দলের হয়ে প্রচার চালানো, কেউ কেউ রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেছে। এই সময়ে এসে 5 আগস্ট পরবর্তী সময়ে এসেও আমরা একই কালচার দেখছি। এটি আসলে কেন ঘটে? আমি আসলে এই প্রশ্নটাকে এইভাবে দেখতে চাই, এর উত্তরটা এরকম: যার যার পার্সপেক্টিভে জীবনকে দেখে। আমি জীবনকে দেখি একটা পার্সপেক্টিভে। জীবন রাজনৈতিক একটা ভাষা থাকতে পারে, তবে তার মতো করে। জীবনকে একটা তথাকথিত রাজনৈতিক বক্তব্য বানানোর কোনো মানে হয় না। আচ্ছা, এই জায়গা থেকে বের হয়ে সংস্কৃতি কর্মীদের প্রতি শুধুমাত্র সংস্কৃতির উন্নতির জন্য করণীয় কি বলে মনে করেন? আপনাকে একটা কথা বলবো, বলে। আপনি খালি একটা মানচিত্র হলেই হবে না। আর্টকে এক্সপ্লোর যদি করতে চান, আপনার শিল্পকে যদি আপনি এক্সপ্লোর করতে চান, তাহলে সেটাকে আপনার ট্রেড ভ্যালু দিতে হবে। ওকে। আপনি যদি ট্রেড ভ্যালু না দিতে পারেন আপনার আর্টকে, সেটা যে আর্টই হোক, হ্যাঁ, সে যে ধরনের আর্টই হোক, একটা গান হোক, কিংবা একটা থিয়েটার হোক, কিংবা একটা ফিল্ম হোক, এটাকে আপনার সাংগঠনিক একটা রূপরেখা তৈরি করা আপনার উচিত। এটাকে শুধুমাত্র করে গেলাম তো 40 বছর হয়ে গেল, অনেক করলাম, আলটিমেটলি কি হলো? আচ্ছা, আমরা যদি বলি একটা সময় আমরা দেখতাম যে থিয়েটার থেকে মঞ্চনাটক থেকেই কিন্তু অনেক অনেক খ্যাতিমান বড় বড় তারকা অভিনেতা এসেছে। কিন্তু এই সময়ে এসে কি সেই এটা কি খুব কম দেখছেন? মানে বরং আমরা বর্তমানে দেখছি টিকটক থেকে সরাসরি অভিনয়ে চলে আসছে। নানাভাবে কোনো রকমভাবে ভাইরাল হয়ে সে সরাসরি অভিনয়ে চলে এসে দাপুটের সঙ্গে করছে। এই যে ব্যাপারগুলো কন্টেন্ট ক্রিয়েটররা এসে দখল করছে, থিয়েটার এই জায়গাটা পিছিয়ে যাচ্ছে কিনা? থিয়েটার সর্বকালই পিছিয়ে গেছে। আচ্ছা। আপনি কটা ভালো ফিল্মের অনুসন্ধান পেয়েছেন বলতে পারেন? আপনি ভালো বলতে কি বোঝেন? আপনার যে ফিল্মটা কান থেকে ঘুরে এসছে কিংবা নটরডেম থেকে ঘুরে এসছে, সেটা কি আপনার ফিল্ম বলছেন? কে বলেছে? আমি তো বলেছি ফিল্ম হচ্ছে যে বেস্ট ফিল্ম, সেটা কিন্তু সময় বলে দেয় কোনটা বেস্ট ফিল্ম হবে। তার মানে এই নয় আমি এই মুহূর্তে একটা ফিল্ম অনেক বাজার পেল, বাজার খারাপ অর্থে বলছি না, অনেক তার ট্রেড ভ্যালু তৈরি হলো, বিশাল মার্কেট তৈরি হলো, আর ধরে নিচ্ছি যে এই ফিল্মটা ফিল্ম হয়ে উঠতে পেরেছে, তা নাও হতে পারে। এটা ফিল্ম হচ্ছে সময়ের একটা চিত্রণ। এর জন্য এ সম্পর্কে মন্তব্য করতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। না, আপনি অপেক্ষার কথা বলছেন, আমরাও অপেক্ষা করতেই চাই। কিন্তু আ বর্তমানেরও তো একটি বিশ্লেষণ বা এগিয়ে যাওয়ার জন্য একটি বিশ্লেষণ থাকা দরকার। যদি বলি যে এখন আপনি ইন্ডাস্ট্রিতে এই টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের আধিক্য দেখছেন কিনা?
এটা তো দিয়েই তো এখন যে সময় চলছে সেটা দিয়েই তো টিকটক, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর, এরাই তো এখন বিস্তার লাভ করেছে। আচ্ছা, হ্যাঁ, এতে মান ঠিক থাকে শিল্পের এটা মান? সময় বলে দেবে। না, এটা এখন যেটা দেখছেন এটার উপরে আপনি কি বলবেন? না, না, আমার মনে হয় এটা এভাবে মন্তব্য করা ঠিক হবে না। এটা কিচ্ছু হচ্ছে না, না এটা কিচ্ছু হ্যাঁ, না। আমি কিছু আপনার যৌক্তিক মন্তব্যটাই শুনতে চাই। যদি আপনার দৃষ্টিতে হয়ে থাকে, তাহলে আপনি বলতে পারেন, হ্যাঁ, এরা ভালো করছে, এরা তো বিনোদন দিচ্ছে। মানে যদি আমাদের সংস্কৃতির মূল লক্ষ্য থাকে বিনোদন দেওয়া, বিনোদিত করা, আনন্দিত করা, তাহলে তো এই জায়গাটায় করছে, অনেক মানুষ দেখছে, মিলিয়ন, মিলিয়ন ভিউ হচ্ছে। আবার যদি আপনি মানের জায়গায় বলেন, আপনি থিয়েটার যারা করে তারা কিন্তু একটু উচ্চমার্গীয় চিন্তা করে। ওই জায়গা থেকে যদি বলেন, মানে আমি আপনার বিশ্লেষণটা শুনতে চাচ্ছি। আপনার প্রশ্নের উত্তরটা এরকম, আমার কাছে যেটা হচ্ছে, যে যেমনটি করে পারছে তার আর্টটাকে এক্সপ্লোর করছে, বাস তাকে আপনার ফ্রিডমটা দিতে হবে আর অপেক্ষা করতে হবে সে কোথায় যায়। ধন্যবাদ আপনাকে। আমরা অপেক্ষা করতে চাই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখা হবে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়। সঙ্গে থাকুন।